দল গঠনে প্রয়োজনীয় উপদেষ্টার পদ ছাড়তে রাজি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বাংলাদেশ নিয়ে ট্রাম্পের বক্তব্যের ভুল ব্যাখ্যা দিচ্ছে ভারতীয় গণমাধ্যম, বলছেন মার্কিন বিশ্লেষকরা। হাসিনাকে শাস্তি এড়ানোর সুযোগ দেওয়া হবে না, ফিরিয়ে এনে বিচার দ্য ন্যাশনালকে প্রধান উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছে আমি ফারহানা লুপা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। নতুন রাজনৈতিক দল গঠনে প্রয়োজনীয় উপদেষ্টার পদ ছাড়তে রাজি আছেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এ মাসের শেষের দিকে নতুন দলের ঘোষণা হতে পারে বলেও জানান তিনি। 21 টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তানজিলা তাসনিমের রিপোর্ট। নতুন দল গঠন নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা। এই দল গঠনের দায়িত্বে আছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন দল ঘোষণা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে 21 টেলিভিশনের সাথে একান্তে কথা বলেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি জানান, সরকারি থেকে নতুন দল গঠন সম্ভব নয়। তাছাড়া সরকার এখন স্থিতিশীল, তাই জনগণের কাছে যাওয়া বেশি জরুরি। আমি ব্যক্তিগতভাবেও চিন্তা ভাবনা করছি, যদি আমার সরকারের মনে করি যে সরকারের থেকে আমার এখন মাঠে যাওয়া, জনগণের সাথে কাজ করাটা বেশি জরুরি মনে হয়, তাহলে আমি সরকার ছেড়ে দেব এবং হয়তো সেই দলের প্রক্রিয়া যুক্ত হব। নির্বাচন নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। জানান, এবারের নির্বাচন হবে সম্পূর্ণ ভিন্ন। এছাড়া কাকে ভোট দেবে আর কাকে ভোট দেবে না তা নির্ধারণ করবে জনগণ। মানুষ তো আসলে গণঅভ্যুত্থান করেছে একটা নতুনত্ব, পরিবর্তন, সংস্কার, বিচার, ন্যায় বিচার ইত্যাদির প্রত্যাশা। তো সেই কমিটমেন্ট এবং আস্থা যারা বেশি দিতে পারবে, আমি মনে করি মানুষ তাদেরকে সাপোর্ট করবে। সংস্কার কমিশনের সুপারিশ যেন নির্বাচিত সরকার কার্যকর করে, সে কারণে লিখিত চুক্তির কথাও বলেন নাহিদ ইসলাম। আমাদের একটা ঐক্যমতের একটা চুক্তি বা স্মারক আসলে তৈরি করা উচিত, যে সামনের যেই আসুক সরকারে এই সংস্কারগুলো তারা অব্যাহত রাখবে। আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে নাহিদ বলেন, এটি আইনি প্রক্রিয়া। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই আসলে আমরা আওয়ামী লীগের বিষয়টা সুরাহা করব। ভারতীয় গণমাধ্যম পলাতক শেখ হাসিনা এবং আওয়ামী লীগের উস্কানির কারণেই ধানমন্ডি 32-এ আগুন দিয়েছে ছাত্র জনতা। সেই জিনিসটাকে কিন্তু আবার উস্কে দিচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা নিজেই, এবং সেটা ভারতের প্রশ্রয়ে তারা করতেছে। ভারতের থেকে শেখ হাসিনা এই ধরনের বক্তব্য দিচ্ছে, যেটা জনগণকে বিক্ষুব্ধ করতেছে এবং জনগণ সেখানে গিয়ে হয়তো ভাঙচুর করেছে। অন্তর্বর্তী সরকারে নতুন কোনো শিক্ষার্থী আসার প্রয়োজন নেই মন্তব্য করে নাহিদ বলেন, তারা চাইলে নতুন দলে যোগ দিতে পারে। জনগণের কাছে তাদের বেশি যাওয়া প্রয়োজন। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। ওয়াশিংটনে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য নিয়ে চলছে আলোচনা সমালোচনা। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ট্রাম্পের মন্তব্য ভুলভাবে ব্যাখ্যা করলেও মার্কিন কূটনৈতিক ও বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে জানান, দায়িত্ব নয়, মোদীকে বাংলাদেশ নিয়ে কথা বলার সুযোগ দিয়েছেন ট্রাম্প। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ইস্যু নিয়ে যে আলোচনা হবে তার ইঙ্গিত আগেই দিয়েছিল দিল্লি। ওভাল অফিসে কাঙ্ক্ষিত এই ইস্যু নিয়ে সাংবাদিকের প্রশ্ন, বাংলাদেশে সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনে বাইডেন প্রশাসনের ডিপ স্টেটের ভূমিকা ছিল কিনা, যার স্পষ্ট জবাব দেন ট্রাম্প। এরপরই পাশে বসে থাকা মোদীকে ইঙ্গিত করে বাকি উত্তর দেওয়ার জন্য বলেন ট্রাম্প। ট্রাম্পের এই বক্তব্য ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরা হয় ভিন্নভাবে, যার অর্থ দাঁড়ায় বাংলাদেশকে মোদীর হাতে তুলে দিয়েছেন ট্রাম্প। তবে ভারতীয় গণমাধ্যমের এসব শিরোনাম কতটা সঠিক ও গ্রহণযোগ্য তার ব্যাখ্যা দেন কূটনীতিক ও বিশেষজ্ঞরা। উনি লিভ
রিপ্লাইং অন দ্যাট টু দ্য প্রাইম মিনিস্টার, আমরা রিপ্লাইং অন দ্যাট কথাটাও লাগাই দিতে পারি, কারণ এখানে আর কিছু নাই। আপনি জানেন যে ইংরেজি ভাষাভাষী যারা হয় তারা কিন্তু পুরো বাক্য বলে না, সুতরাং আমার কাছে মনে হয়েছে এটা ইমপ্লাই করা হয়েছে যে আমি এটা নিয়ে কথা বলবো না। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অবসরপ্রাপ্ত কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ বলেন, বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করতে চান না, তাই মোদিকে কথা বলার সুযোগ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান বলেন, যা সম্পর্কে খুব বেশি জানেন না ট্রাম্প, তা নিয়ে মন্তব্য করতে চাননি। সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘাত বিষয়ক অধ্যাপক অশোক সোয়ান বলেন, ভারতের গণমাধ্যম খুব চেষ্টা চালালেও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসকে নিয়ে কিছু বলেননি ট্রাম্প। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই মোদী সরকার সহ ভারতের গণমাধ্যম বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে অপতৎপরতা চালাচ্ছে। ট্রাম্পের সঙ্গে বৈঠকেও একই চেষ্টা চালায় ভারত, যা কার্যত ব্যর্থ হয়েছে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার করতে না পারলে জাতি ক্ষমা করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দুবাই সফরে থাকা প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে দেয়া সাক্ষাৎকারে বলেন, হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাস্তি এড়ানোর সুযোগ দেওয়া হবে না। মেহেদী হাসানের রিপোর্ট। 6 মাস হলো শেখ হাসিনার পতনের। ক্ষমতা ধরে রাখতে হাসিনার গুম খুন গণহত্যার ফিরিস্তি এখন সবার জানা। মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যা যে শেখ হাসিনার নেতৃত্বেই হয়েছে তা জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের রিপোর্টেও স্পষ্ট। এমন পরিস্থিতিতে হাসিনা ও তার সহযোগীদের বিচার এখন গণদাবি। আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম ন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূসও এ ব্যাপারে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। We already started the legal process. So we are hoping that the legal process will continue and will bring him to the justice. It has to happen, otherwise people will not forgive us. ভারতের কাছে হাসিনাকে ফেরত চাওয়া সহ বিচারের আইনি প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। We sent notice to India that she should be repatriated. We are trying her because we have lots of evidence, including the UN High Commissioner's report on human rights. This is a testimonial to everything they have done. They have documented, the UN has documented in this. প্রয়োজনীয় সংস্কার শেষে আবারও ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আশা ডক্টর ইউনূসের। Now we are building a new commission for consensus building, National Consensus Building Commission. We take these recommendations and go to all the political parties, civil societies, which one you like to implement now, which one you would like to implement in future, which one you don't want to implement at all. That just because they recommend it doesn't mean you have to accept it. So we go through this process, and our hope is at the earliest we can hold the election by December this year. আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন ডক্টর ইউনূস। Reliable and visible, transparent election. মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। কোরআন ও হাদিসের মতে এটি সৌভাগ্য আর রহমতের রজনী, আর তাই মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, তসবিহ, তাহলিল আর কোরআন তেলাওয়াতে রজনী পার করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। মোহাম্মদ হাফিজের ক্যামেরায় মানিক শিকদারের রিপোর্ট। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ইবাদত বন্দিগির মাধ্যমে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মগ্ন সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের আশায়। নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকিরের মাধ্যমে গুনাহ মাফে ক্ষমা প্রার্থনারত মুসল্লিরা ভবিষ্যৎ জীবন ও দেশের কল্যাণ কামনায় মুনাজাত করেছেন তারা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নাজাত দিয়ে দেয়, পরকালে নাজাত দিয়ে দেয়, এটাই চাবো আমাদের। আমরা মনে করি যে আল্লাহ তাআলা এই দিনে আমাদেরকে অনেক কাছে আসে, আল্লাহর কাছে চাইলে কিছু পাওয়া যায়, এরকম আশা ভরসা করে আসা হয় আর কি। শবে বরাত বা ভাগ্য রজনীতে সৃষ্টিকর্তা বান্দাদের বিশেষভাবে ক্ষমা করেন, তাই স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করে কবর জিয়ারত করেন অনেকেই। আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থতা সহিত নেক হায়াত দান করেন, আমাদের দেশে যেন সুষ্ঠুভাবে নির্বাচন হয়, প্লাস ইসলাম যেন এই দেশে কায়েম হয়, জমিনে আল্লাহর হুকুম জারি হোক, এই জন্য কোরআন সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করুক। শবে বরাত উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে সবার মঙ্গল কামনায় এই মহিমান্বিত রাত পালন করবেন মুসল্লিরা, এমন প্রত্যাশা আলেমদের। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।
নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। নির্বাচন নিয়ে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে, অভিযোগ বিএনপি। সংস্কার নিয়ে কাল থেকে সংলাপ। আবার আমন্ত্রণ ২১ সংবাদে। নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিয়ে অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিএনপি। ভোট নিয়ে কোনো ষড়যন্ত্র করলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন দলের নেতারা। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনীতির ময়দানে সবচেয়ে বেশি আলোচিত বিষয় ১৩তম জাতীয় সংসদ নির্বাচন। নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরে নির্বাচন দিন। একই স্থানে অপর এক অনুষ্ঠানে দলটির নেতা রুহুল কবির রিজভী বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেয়া হলে স্পষ্ট হবে রাজনৈতিক অঙ্গনে বিরাজনীতির প্রশ্ন। জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিলে রাজনৈতিক শক্তি বিকশিত হবে এবং সেই রাজনৈতিক বিকশিত শক্তির মধ্যে দিয়ে যত নির্বাচন আছে সেই নির্বাচন হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে নির্বাচন নিয়ে নতুন কোনো ষড়যন্ত্র করা হলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। এই সরকারকে সমর্থন দিলেও নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে আমরা মাথা নত আল্লাহ ছাড়া কারো কাছে বলব। এদিকে চট্টগ্রাম দক্ষিণ ও বান্দরবান জেলার নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বন্ধু দেশগুলোর সহযোগিতা কামনা করেন। সকল বৃহৎ রাষ্ট্রগুলোকেই আমরা আমাদের উন্নয়ন অংশীদার মনে করি। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। নতুন ব্যবস্থায় বাংলাদেশে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না বলে মন্তব্য করে শিল্প গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, আগামীকাল থেকে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপদেষ্টা। এ সময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, পাহাড়ি ছাত্র ফ্রন্ট, স্বৈরাচার বিরোধী ছাত্র পরিষদ এবং ৮২ থেকে ৯০ ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, ৯০ এবং ২৪-এর স্বৈরাচার পতনের আন্দোলন একই সূত্রে গাঁথা। দেশের চলমান পরিস্থিতিতে সব ষড়যন্ত্র মোকাবেলা করে সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান তাদের। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। আমি আশা করি বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখবে না। টঙ্গীর তুরাগ তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বে মাওলানা সাদ অনুসারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে জুমার নামাজ। ইমামতি করেন মাওলানা সাদের ছেলে ইউসুফ বিন সাদ। অংশ নেন দেশ বিদেশের লাখো মুসল্লি। জুমার নামাজে অংশ নিতে টঙ্গীর আশপাশের মুসল্লিরা সকাল থেকে আসতে থাকেন ইজতেমা ময়দানে। এর আগে ফজরের নামাজের পর আম বয়ান করেন মাওলানা আব্দুস সাত্তার। এরপর ইজতেমায় অংশগ্রহণকারীদের তালিম দেন মুরব্বীরা। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। শেষ করছে ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। নতুন দল গঠনে প্রয়োজনে উপদেষ্টার পদ ছাড়তে রাজি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বাংলাদেশ নিয়ে ট্রাম্পের বক্তব্যের ভুল ব্যাখ্যা দিচ্ছে ভারতীয় গণমাধ্যম, বলছেন মার্কিন বিশ্লেষকরা। হাসিনাকে শাস্তি এড়ানোর সুযোগ দেওয়া হবে না, ফিরিয়ে এনে বিচার, দ্য ন্যাশনালকে প্রধান উপদেষ্টা।
দর্শক, সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।